নমস্কার, তোমাদের সকলকে স্বাগত। ক্লাস 7-এর দ্য বুক অফ নেচার লেসন 1-এর আমরা যে গ্রামাটিক্যাল অ্যানালিসিস করছিলাম তার পার্ট 2-তে। এবার চলো আমরা 10th নাম্বার সেন্টেন্সটি গ্রামার অ্যানালিসিস এটিকে মেইন ক্লজ সাব ক্লজে প্রথমে ভাঙি, তারপরে এটির টেন্সটাকে আমরা বোঝার চেষ্টা করি। সেন্টেন্সে বলা রয়েছে ইউ নো অফ কোর্স, তুমি জানো অবশ্যই, দ্যাট আওয়ার আর্থ ইজ ভেরি ভেরি ওল্ড, মিলিয়ন্স অ্যান্ড মিলিয়ন্স অফ ইয়ার্স ওল্ড। তুমি অবশ্যই জানো যে আমাদের পৃথিবী লক্ষ লক্ষ বছরের পুরনো। এটিকে আমরা দুটো অংশে ভাগ করে নিই। প্রথম অংশটি আমরা বলি ইউ নো অফ কোর্স, তুমি জানো অবশ্যই। দেখো এই অংশটি, বাক্যের এই অংশটি কিন্তু সম্পূর্ণ একা একটি অর্থ দিচ্ছে এবং সম্পূর্ণভাবে স্বাধীনভাবে অর্থ বোঝাচ্ছে। এই অংশটাকে পড়বার পর আমাদের মনে হচ্ছে না যে এই অংশটি বাক্যে অন্য কোনো অংশের উপরে নির্ভর করে আছে। তাই এই অংশটিকে আমরা মেইন ক্লজ হিসেবে এখানে লিখেছি যে ইউ নো অফ কোর্স, তুমি অবশ্যই জানো। এবার চলো বাক্যের পরবর্তী অংশটি পড়ি। দ্যাট আওয়ার আর্থ ইজ ভেরি ভেরি ওল্ড, মিলিয়ন্স অ্যান্ড মিলিয়ন্স অফ ইয়ার্স ওল্ড। যে আমাদের পৃথিবী লক্ষ লক্ষ বছরের পুরনো। ঠিক আছে, এই পরবর্তী যে অংশটি এটি কিন্তু সম্পূর্ণ নির্ভর করছে মেইন ক্লজের ওপরে, বা বলতে পারো মেইন ক্লজ সম্বন্ধে আমাদের অতিরিক্ত তথ্য দিচ্ছে যে আমি কি জানি বা তুমি কি জানো। তুমি জানো যে আমাদের পৃথিবী লক্ষ লক্ষ বছরের পুরনো। তাই এক্সট্রা ইনফরমেশন দেওয়া এই অংশটিকে, বাক্যর এই অংশটিকে আমরা কিন্তু সাবক্লজ বলবো। তাই সাবক্লজের জায়গায় এটি লিখেছি এবং দেখো সাবক্লজ কিন্তু একটি সাবঅর্ডিনেট কনজাংশন দ্বারা যুক্ত হয়েছে। ঠিক আছে, এবার চলো টেন্সটাকে আমরা অ্যানালিসিস করি। ইউ নো অফকোর্স, মেইন ক্লজের যে অংশটি রয়েছে এখানে দেখো নো, এটা নো মানে জানা, এটি কিন্তু নো ভার্বের প্রেজেন্ট টেন্স, তাই এটি সিম্পল প্রেজেন্ট টেন্সে রয়েছে মেইন ক্লজটি। এবং সাবক্লজটি এবার আমরা বিশ্লেষণ করি। দ্যাট আওয়ার আর্থ ইজ ভেরি ভেরি ওল্ড, মিলিয়ন্স অ্যান্ড মিলিয়ন্স অফ ইয়ার্স ওল্ড। এখানে বলছে আমাদের পৃথিবী লক্ষ লক্ষ বছরের পুরনো। এই কথাটা কিন্তু জেনারেল ট্রুথ মানে চিরন্তন সত্য, যা কখনো বদলায় না। এটা চিরন্তন সত্য যে পৃথিবী লক্ষ লক্ষ বছরের পুরনো। তাই এই অংশটি কিন্তু জেনারেল ট্রুথ হলে সাধারণত সিম্পল প্রেজেন্ট টেন্সে হয়। তাহলে মেইন ও সাবক্লজ দুটোই কিন্তু এখানে সিম্পল প্রেজেন্ট টেন্সে রয়েছে। এবার চলো আমরা 11 নম্বর সেন্টেন্সে যাই। 11th নাম্বার সেন্টেন্সটি দেখো, অ্যান্ড ফর এ লং লং টাইম দেয়ার ওয়ার নো মেন অর উইমেন লিভিং ইন ইট। এবং অনেক অনেক সময় ধরে সেখানে কোনো মানুষ বা নারী বসবাস করতো না। এবার চলো আমরা সাবক্লজ ও মেইন ক্লজ খোঁজার চেষ্টা করি। এখানে দেখো দেয়ার ওয়্যার নো মেন অর উইমেন লিভিং ইন ইট, এই বাক্যটি কিন্তু একাই সম্পূর্ণ অর্থ প্রকাশ করছে। তাহলে এবং এখানে একটি ভার্বও রয়েছে, সেটি হচ্ছে ওয়্যার। তাহলে একটি ভার্ব থাকলে আর যদি সে বাক্যটি সম্পূর্ণ অর্থ প্রকাশ করে তাহলে তাকে আমরা মেইন ক্লজ বলি। তাই এই যে ব্র্যাকেট দেওয়া, ফার্স্ট ব্র্যাকেট দেওয়া অংশটিকে আমরা মেইন ক্লজ হিসেবে এখানে কিন্তু চিহ্নিত করেছি। এবার বাকি যে অংশটি পড়ে রইল, এই অংশটিতে দেখো কোনো রকম সাবঅর্ডিনেট কনজাংশন রয়েছে কিনা, যেমন বিকজ, দ্যাট, এর আগে আমরা যেমন করেছিলাম। এখানে কিন্তু কোনো সাবঅর্ডিনেট কনজাংশন নেই, তাই এই অংশটিতে কোনো সাবক্লজ নেই। এই বাক্যটিতে একটি মেইন ক্লজ রয়েছে। এবার চলো আমরা জেনে নিই এই মেইন ক্লজের টেন্সটি কোন টেন্সে রয়েছে। দেয়ার ওয়্যার নো মেন অর উইমেন লিভিং ইন ইট। এখানে দেখো ওয়্যার, যেটি কিনা বি ভার্বের পাস্ট টেন্স রয়েছে ওয়্যার, তাই এই বাক্যটি পুরোটাই সিম্পল পাস্ট টেন্সে রয়েছে। এবার চলো আমরা 12th নাম্বার সেন্টেন্সে চলে যাই। এবার চলো আমরা 12 নম্বর সেন্টেন্সে যাই। বিফোর দ্য মেন কেম দেয়ার ওয়ার অনলি অ্যানিম্যালস। মানুষ আসার আগে পৃথিবীতে কেবলমাত্র প্রাণীরা ছিল। অ্যান্ড বিফোর দ্য অ্যানিম্যালস দেয়ার ওয়াজ এ টাইম হোয়েন নো কাইন্ড অফ লাইফ এক্সিস্টেড অন দ্য আর্থ। এবং প্রাণীরা আসার আগে পৃথিবীতে কিন্তু কোনো প্রাণের অস্তিত্ব ছিল না। এই পুরো সেন্টেন্সটাকে আমরা দুটো পার্টে ভেঙেছি। ফার্স্ট পার্ট হচ্ছে এই বিফোর দ্য মেন কেম দেয়ার ওয়ার অনলি অ্যানিমালস, এই কমা পর্যন্ত, এবং কমার পরবর্তী অংশটিকে আমরা সেকেন্ড পার্ট হিসেবে খাতার মধ্যে লিখেছি। এবার ফার্স্ট এবং সেকেন্ড পার্টে কোনটি মেইন ক্লজ এবং কোনটি সাবক্লজ চলো ভেঙে নিই। বিফোর দ্য মেন কেম, মানুষ আসার আগে, দেয়ার ওয়ার অনলি অ্যানিমালস, সেখানে ছিল কেবলমাত্র প্রাণীরা। তাহলে সেখানে ছিল কেবলমাত্র প্রাণীরা, এই অংশটি দেখো সম্পূর্ণ স্বাধীনভাবে অর্থ প্রকাশ করছে। বাক্যের অন্য কোনো অংশের ওপর কিন্তু এরা নির্ভর করে নেই। এবং এখানে একটি কি ভার্বও রয়েছে ওয়্যার, যেটি কিনা পাস্ট টেন্সে রয়েছে, বি ভার্বের পাস্ট টেন্স। তাই এই অংশটিকে সম্পূর্ণ স্বাধীনভাবে অর্থ প্রকাশ করায় আমরা মেইন ক্লজ হিসেবে চিহ্নিত করেছি। এবং বাক্যের যে অংশটি পড়ে রইল সেটা হচ্ছে বিফোর দ্য মেন কেম, মানুষ আসার আগে। এটি কিন্তু দেয়ার ওয়্যার অনলি অ্যানিম্যালস, এই অংশটি সম্বন্ধে আমাদের অতিরিক্ত তথ্য দিচ্ছে। এবং দেখো এখানে একটি ভার্বও রয়েছে কেম।
এবং এটি একটি কনজাংশন দ্বারা যুক্ত রয়েছে, যেটিকে আমরা সাবঅর্ডিনেট কনজাংশন বলছি। তাই যেহেতু অর্থ প্রকাশ করবার জন্য এটি মেইন ক্লজের উপর নির্ভরশীল এবং একটি কনজাংশন দ্বারা স্টার্ট হয়েছে, তাই এই অংশটিকে কিন্তু আমরা সাবক্লজ বলবো। এবং এটি কোন টেন্সে রয়েছে? এখানে কেম হচ্ছে কাম ভার্বের পাস্ট ফর্ম, সেহেতু সাবক্লজটি পাস্ট টেন্সে রয়েছে। আবার দেয়ার ওয়্যার অনলি অ্যানিম্যালস, এই ওয়্যার ভার্বটি কিন্তু বি ভার্বের পাস্ট ফর্ম, তাই মেইন ক্লজটিও এখানে পাস্ট টেন্সে রয়েছে। এবার চলো আমরা সেকেন্ড পার্টে যাই। অ্যান্ড বিফোর দ্য অ্যানিমালস দেয়ার ওয়াজ এ টাইম হোয়েন নো কাইন্ড অফ লাইফ এক্সিস্টেড অন দ্য আর্থ। এখানে প্রাণীরা আসার আগে কোনো ধরনের প্রাণের কিন্তু পৃথিবীতে অস্তিত্ব ছিল না। এখানে দেয়ার ওয়াজ এ টাইম, একটি সময় ছিল, এই অংশটি হচ্ছে মেইন ক্লজ। কারণ দেখো পরবর্তী অংশ এখানে কি ধরনের সময় ছিল এবং সেই সময় কি হয়েছিল সেই সম্বন্ধে আমাদের বাড়তি তথ্য দিচ্ছে। এবং একটি দেখো সাবঅর্ডিনেট কনজাংশন দ্বারা স্টার্ট হয়েছে, হোয়েন নো কাইন্ড অফ লাইফ এক্সিস্টেড অন দ্য আর্থ। ঠিক আছে, তাহলে এখানে সময় সম্বন্ধে এই সেন্টেন্সের বাকি অংশটি আমাদের বাড়তি তথ্য দিচ্ছে, আবার একটি সাবঅর্ডিনেট কনজাংশন দ্বারা যুক্ত হয়েছে এবং এখানে একটি ভার্বও রয়েছে যেটা এক্সিস্টেড, মানে এক্সিস্ট ভার্বের পাস্ট ফর্ম, তাই এটি কিন্তু সাবক্লজ। তাহলে এখানে মেইন ক্লজটি কোন টেন্সে রয়েছে? মেইন ক্লজের যে ভার্ব রয়েছে সেটি হচ্ছে ওয়াজ এবং এটি বি ভার্বের পাস্ট ফর্ম, তাই এটি পাস্ট টেন্সে রয়েছে এবং সাবক্লজটিও কিন্তু এখানে সিম্পল পাস্ট টেন্সে রয়েছে। এবার চলো আমরা 13 নম্বর সেন্টেন্সটি মেইন এবং সাবক্লজে ভেঙে ফেলি এবং অন্য কোনো গ্রামার থাকলে সেটি গ্রামাটিক্যাল অ্যানালিসিস করে ফেলি। প্রথমে আগে সেন্টেন্সটি ভালো করে পড়ি। ইট ইজ ডিফিকাল্ট টু ইমাজিন দিস ওয়ার্ল্ড অফ আওয়ার্স, এই আমাদের এই পৃথিবীকে কিন্তু কল্পনা করা কঠিন ছিল, উইচ ইজ সো ফুল টুডে অফ অল কাইন্ডস অফ অ্যানিমালস অ্যান্ড মেন, যেটি আজকে বিভিন্ন ধরনের প্রাণী এবং মানুষে পরিপূর্ণ, টু বি উইথাউট দেম, তাদেরকে ছাড়া। দেখো কখনো কখনো একটি মেইন ক্লজের মধ্যে সাবক্লজ ঢুকে গিয়ে মেইন ক্লজটিকে দুভাগে ভাগ করে দেয়, সেটি আজকে আমরা এখানে মেইন ক্লজটি যখন করব ভালো করে বুঝে নেব। এখানে ইট ইজ ডিফিকাল্ট টু ইমাজিন দিস ওয়ার্ল্ড অফ আওয়ার্স এবং টু বি উইথাউট দেম, এই পুরো বাক্যটি নিয়ে কিন্তু একটি অর্থ প্রকাশ পাচ্ছে, স্বাধীন অর্থ প্রকাশ পাচ্ছে। তাই এখানে মেইন ক্লজ, এই মেইন ক্লজটি একটি বাক্য, এটির মাঝে কিন্তু সাবক্লজ ঢুকে গিয়ে এই মেইন ক্লজটিকে দুই ভাগে ভাগ করে দিয়েছে, সেই জন্য অর্থটা পরিষ্কার হচ্ছিল না। এবার আমরা মেইন এবং সাবক্লজে যখন ভাগ করে নিয়েছি, এবার দেখো অর্থটা খুব সুন্দরভাবে আমরা বুঝতে পারছি যে পৃথিবীকে একসময় কিন্তু তাদের ছাড়া কল্পনা করা কঠিন ছিল। কাদেরকে ছাড়া কল্পনা করা কঠিন ছিল সেটি আমরা 12 নম্বর সেন্টেন্সে দেখলাম, যে পৃথিবীতে মানুষ আসার আগে অনেক ধরনের প্রাণী ছিল, বসবাস করতো পৃথিবীতে। তো একটা সময় কিন্তু সেই প্রাণীদের ছাড়াও পৃথিবীটা কল্পনা করা কঠিন ছিল। এবার বাকি যে অংশটি পড়ে রইল সেটি হচ্ছে সাবক্লজ। কীভাবে? হুইচ ইজ সো ফুল টুডে অফ অল কাইন্ডস অফ অ্যানিমালস অ্যান্ড মেন, যেটি আজকে বিভিন্ন ধরনের প্রাণী এবং মানুষে পরিপূর্ণ। এটি কিন্তু মেইন ক্লজ সম্বন্ধে আমাদের অতিরিক্ত তথ্য দিচ্ছে, যে এই পৃথিবী যেটি একসময় অ্যানিম্যালস দ্বারা পরিপূর্ণ ছিল, সেটি কিন্তু এখন কি বিভিন্ন ধরনের প্রাণী এবং তার পাশাপাশি মানুষ দ্বারাও পরিপূর্ণ। তাহলে প্রথমত এটি মেইন ক্লজ সম্বন্ধে অতিরিক্ত তথ্য দিচ্ছে। আবার দেখো হুইচ সাবঅর্ডিনেট কনজাংশন দ্বারা এটি যুক্ত রয়েছে এবং এখানে একটি ভার্ব রয়েছে ইজ, তাহলে এটি কিন্তু সাবক্লজ হিসেবে এই বাক্যে কাজ করছে। কোন টেন্সে রয়েছে? যেহেতু সাবক্লজ ইজ বি ভার্বের প্রেজেন্ট টেন্সে রয়েছে, তাই এটি সিম্পল প্রেজেন্ট টেন্স। এবং মেইন ক্লজটি ইট ইজ ডিফিকাল্ট টু ইমাজিন দিস ওয়ার্ল্ড অফ আওয়ার্স, এখানে ভার্বটিও রয়েছে ইজ, তাই ইজ হচ্ছে তোমার বি ভার্বের প্রেজেন্ট ফর্ম, তাই মেইন ক্লজের যে সেন্টেন্সটি রয়েছে এটিও কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্সে রয়েছে। 13 নম্বর সেন্টেন্সে দেখো আমরা আওয়ার্স এই পজেসিভ প্রোনাউনটা পেয়েছি। এর আগেও আমরা দুটো পজেসিভ প্রোনাউন প্যাসেজ এক্সপ্লানেশন বা অ্যানালিসিস করবার সময় আমরা পেয়েছিলাম। তাহলে পজেসিভ প্রোনাউন কাকে বলবো? যা মালিকানা অধিকার বোঝাবে এবং নাউনের জায়গায় বসবে। মালিকানা অধিকার বোঝায় বলে এটিকে পজেসিভ এবং নাউনের বদলে বসে বলে এটিকে আমরা প্রোনাউন বলি। আমরা জানি এখানে দেখো আওয়ার্সের আগে অফ নামক প্রিপোজিশন রয়েছে, তো প্রিপোজিশনের পরে সবসময় নাউন বা প্রোনাউনই বসে, এটিকে আমরা পজেসিভ প্রোনাউন বলছি। এবার চলো 14 নম্বর সেন্টেন্সটি আমরা বাংলায় ট্রান্সলেশন করে বোঝার চেষ্টা করি, তারপরে এটিকে মেইন ক্লজ এবং সাবক্লজে ভাঙবো, ভেঙে খাতার মধ্যে লিখব। বাট সায়েন্টিস্ট অ্যান্ড দোজ হু হ্যাভ স্টাডিড অ্যান্ড থট আ গ্রেট ডিল, কিন্তু বিজ্ঞানীরা এবং তারা যারা এই বিষয়গুলো নিয়ে অনেক পড়াশোনা করেছিলেন এবং ভেবেছিলেন, টেল আস দ্যাট, আমাদের বলেছেন যে দেয়ার ওয়াজ এ টাইম, একটি সময় ছিল, ওয়েন দ্য আর্থ ওয়াজ টু হট ফর এনি লিভিং বিং টু লিভ অন ইট, যখন পৃথিবীতে কোনো প্রাণের অস্তিত্বের জন্য পৃথিবী কিন্তু প্রচণ্ড গরম ছিল।
মানে পৃথিবী এত গরম ছিল যে কোনো প্রাণের উদ্ভব হওয়ার কোনো কথাই তখন ছিল না। তাহলে এবার চলো আমরা মেইন এবং সাবক্লজে এটিকে বিভক্ত করে নিই। তার আগে আরেকবার মনে করার চেষ্টা করি, আগের বাক্যে আমরা করেছি যে মেইন ক্লজ কিন্তু কখনো কখনো সাবক্লজ দ্বারা বিভক্ত হয়ে যাচ্ছে। তো আমাদের কাজ হবে মেইন ক্লজটিকে গুছিয়ে এনে একটি পূর্ণ অর্থ বা বাক্যে প্রকাশ করে সেটিকে লেখা। এখানে দেখো, কিন্তু বিজ্ঞানীরা এবং তারা আমাদের বলেছেন, হ্যাঁ, বাট সায়েন্টিস্ট অ্যান্ড দোজ টেল আস, এই অংশটি কিন্তু একটি পূর্ণ বাক্যরূপে অর্থ প্রকাশ করছে, তাই এটিকে আমরা কিন্তু মেইন ক্লজ হিসেবে ধরেছি। এবার চলো দেখা যাক এই মেইন ক্লজের উপরে কোন কোন সাবক্লজ বা কতগুলো সাবক্লজ নির্ভর করে রয়েছে। তাহলে আমরা কি জানি, সাবক্লজ সবসময় একটি সাবঅর্ডিনেট কনজাংশন দ্বারা যুক্ত হবে এবং এটি অর্থ প্রকাশ করবার জন্য সবসময় মেইন ক্লজের উপরে নির্ভর করবে, এবং সাবক্লজ কিন্তু অবশ্যই একটি সাবক্লজে ভার্ব থাকবে। দেখো, সায়েন্টিস্ট অ্যান্ড দোজ মানে তারা, তাহলে দোজ কথার অর্থ তাহারা। তাহারা কারা? হু হ্যাভ স্টাডিড অ্যান্ড থট আ গ্রেট ডিল অ্যাবাউট দিস ম্যাটার্স, যারা এই বিষয়গুলো নিয়ে অনেক পড়াশোনা এবং চিন্তাভাবনা করেছিলেন। তাহলে এখানে দোজ সম্বন্ধে অতিরিক্ত তথ্য দেওয়া হচ্ছে এই যে হু, এই সাবঅর্ডিনেট কনজাংশন দ্বারা যুক্ত অংশটিতে। তো এই অংশটি হয়ে যাবে সাবক্লজের সি নাম্বারে আমরা এটা লিখে ফেলেছি। এবার দেখো, আরও একটি প্রশ্নের উত্তর আমরা পাচ্ছি যেটা কিনা মেইন ক্লজের উপরে নির্ভর করে আছে। বাট সায়েন্টিস্ট অ্যান্ড দোজ টেল আস হোয়াট, তাহলে আনসার পাচ্ছি যে দ্যাট দেয়ার ওয়াজ এ টাইম, আমাদের বলেছেন সায়েন্টিস্ট এবং তারা যে একটা সময় ছিল। তাহলে দ্যাট নামক কনজাংশন দ্বারা যুক্ত হচ্ছে এবং এখানে দেখো একটি ভার্বও রয়েছে ওয়াজ, এবং এটি মেইন ক্লজের উপরও নির্ভর করে রয়েছে, তাই এটি কিন্তু সাবক্লজের এ নাম্বারে আমরা লিখেছি। এবার দেখো যে দ্যাট দেয়ার ওয়াজ এ টাইম, একটি সময় ছিল। তাহলে টাইম তো নাউন, তাহলে টাইমটা কখন ছিল? তাহলে আনসার করলে, মানে কোশ্চেন করলে, আমরা যদি প্রশ্ন করি হোয়েন, তাহলে কোশ্চেনের উত্তর আসছে হোয়েন দ্য আর্থ ওয়াজ টু হট, যখন পৃথিবী ছিল প্রচণ্ড গরম, ফর এনি লিভিং বিং টু লিভ অন ইট, যে কোনো প্রাণের অস্তিত্বের জন্য। তাহলে এখানে টাইম সম্বন্ধে এই অংশটি কিন্তু আমাদের অতিরিক্ত তথ্য দিচ্ছে। আবার এটি মেইন ক্লজের উপরও নির্ভরশীল, সাবঅর্ডিনেট কনজাংশন দ্বারাও যুক্ত, এবং এখানে একটি ভার্বও রয়েছে, সেটি হচ্ছে বি ভার্বের পাস্ট ফর্ম ওয়াজ, তাই এটি কিন্তু সাবক্লজের অংশে চলে যাবে। তাহলে আমরা এই সেন্টেন্সটি থেকে 3টি সাবক্লজ ও একটি মেইন ক্লজ পেলাম, এবং সাবক্লজগুলো আমরা এখন কোন কোন টেন্সে আছে চলো দেখে নিই। হু হ্যাভ স্টাডিড অ্যান্ড থট এ গ্রেট ডিল, এখানে দেখো হ্যাজ দিয়ে শুরু হওয়া সেন্টেন্সকে কিন্তু আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলি। তাহলে প্রথমটি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রয়েছে। তারপরে দেয়ার ওয়াজ এ টাইম, এখানে বি ভার্বের পাস্ট ফর্ম ওয়াজ রয়েছে, তাই এটি কিন্তু সিম্পল পাস্ট ফর্মে রয়েছে, সিম্পল পাস্ট টেন্সে রয়েছে। হোয়েন দ্য আর্থ ওয়াজ টু হট, এখানে ওয়াজ বি ভার্বের পাস্ট ফর্ম রয়েছে, তাই এটিও সিম্পল পাস্ট টেন্সে এই সাবক্লজের 3য় নম্বর অংশটি কিন্তু রয়েছে। এবার চলো আমরা 15 নম্বর সেন্টেন্সে যাই। অ্যান্ড ইফ উই রিড দেয়ার বুকস, এবং যদি আমরা তাদের বইগুলো পড়ি, অ্যান্ড স্টাডি দ্য রক্স, এবং পাথর সম্বন্ধে অধ্যয়ন করি, অ্যান্ড দ্য ফসিলস, এবং জীবাশ্ম সম্বন্ধে, ফসিল কথার অর্থ দ্য রিমেইনস অফ ওল্ড অ্যানিমালস, পুরনো প্রাণীদের অবশিষ্টাংশ। আমরা এর আগের টেক্সটে পড়েছি যে ফসিল কি হয়, মাটি বা পলির মধ্যে পুরনো প্রাণী বা উদ্ভিদের নিদর্শনগুলো সংরক্ষিত অবস্থায় থাকে, যা আমাদের ভবিষ্যৎ এবং অতীত পৃথিবী বুঝতে সাহায্য করে। উই ক্যান, আমরা আওয়ারসেলভস, নিজেরাই, সি দ্যাট দিস মাস্ট হ্যাভ বিন সো, তাহলে বুঝতে পারবো যে হ্যাঁ এটি অবশ্যই ঘটেছে। তাহলে এখানে দেখো প্রথম অংশটি ইফ সাবঅর্ডিনেট কনজাংশন দ্বারা যুক্ত রয়েছে। ইফ উই রিড দেয়ার বুকস, যদি শর্ত বোঝাচ্ছে, যদি আমরা তাদের বই পড়ি এবং এই রক্স এবং ফসিলস নিয়ে অধ্যয়ন করি, তাহলে এখানে শর্ত দিয়ে শুরু হয়েছে, হ্যাঁ, এবং ইফ এটি কিন্তু সাবঅর্ডিনেট কনজাংশন, তাই এটিকে আমরা সাবক্লজ বলবো। এরপরে আমরা মেইন ক্লজের অংশটি যাই, যেটি স্বাধীনভাবে অর্থ প্রকাশ করবে বা আমাদের বুঝতে সাহায্য করবে। উই ক্যান আওয়ারসেলভ সি দ্যাট দিস মাস্ট হ্যাভ বিন সো, আমরা বুঝতে পারবো যে হ্যাঁ এরকমটা অবশ্যই হয়েছে, আমরা বুঝতে পারবো এরকম অবশ্যই হয়েছে। এই কথাটি দেখো সম্পূর্ণ স্বাধীনভাবে অর্থ প্রকাশ করছে, কিন্তু পরবর্তী অংশ সাবক্লজের অংশটি কিন্তু মেইন ক্লজের উপরে শর্ত দ্বারা নির্ভর করছে এবং একটি সাবঅর্ডিনেট কনজাংশনও রয়েছে। তাহলে আমরা সাবক্লজ ও মেইন ক্লজ এই দুটো বুঝতে আমাদের কোনো অসুবিধা হলো না নিশ্চয়ই। এবার আমরা টেন্সে চলে যাই যে সাবক্লজটি কোন টেন্সে রয়েছে। ইফ উই রিড মানে পড়া, তাহলে এটি সিম্পল প্রেজেন্ট টেন্সে রয়েছে। রিডের প্রেজেন্ট ফর্ম হচ্ছে রিড।
এবার দেখো মেইন ক্লজটি, উই ক্যান আওয়ারসেলফ সি দ্যাট দিস মাস্ট হ্যাভ বিন সো। মাস্ট হ্যাভ বিন আমরা জানি সাধারণত প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ব্যবহার হয়, কিন্তু এখানে মাস্ট মডালটি বসে হ্যাভ বিনের সামনে বসে এখানে কিন্তু অতীতে কিছু ঘটার সম্বন্ধে আমরা যে নিশ্চিত অনুমান করছি সেই সম্বন্ধে আমাদের ধারণা দিচ্ছে। মানে যে শুরুতে পৃথিবী খুব গরম ছিল, এটি অবশ্যই এমনই হয়েছে, এই ভাবার্থটা কিন্তু এখানে বোঝাচ্ছে। তাহলে মাস্ট একটি মডেল যা অনুমান বা সম্ভাবনা বোঝায়, এবং হ্যাভ বিন হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। তাই এটিকে আমরা কোন টেন্সে ফেলতে পারি? এই টেন্সটিকে আমরা বলবো প্রেজেন্ট পারফেক্ট উইথ মডেল, যেটি আমাদের কি করছে, অতীতের কোনো ঘটনা বা সত্য সম্বন্ধে অনুমান বা নিশ্চয়তা দিচ্ছে। তাহলে এখানে এটি সিম্পল পাস্ট বা প্রেজেন্ট সিম্পল নয়, এটিকে আমরা বলবো প্রেজেন্ট পারফেক্ট উইথ মডেল।